দেখ আপু, তুই বিয়ে করতে রাজি হচ্ছিস না কেন? আশিফ ভাইয়া তো আর কম সুন্দর না, দেখতে কত হ্যান্ডসাম। যদি তোর সাথে বিয়ে ঠিক না হতো তাহলে আমি নিজেই বিয়ে করতাম। দেখ, আমি তো তোকে সব বলেছি, তার উপরে এমন কথা বলছিস কেন? আর এতই যদি ইচ্ছে হয় তাহলে বাবাকে বলি, তুই নিজেই বিয়েটা কর। হ্যাঁ, তারপরেও আর কত অপেক্ষা করবে? আর কোথায় যে আছে ছেলেটা, ওকে খুঁজেই বা বের করবে কি করে? আর না না, বাবাকে বলিস না, যা রাগী, মাকে একদম জ্যান্ত পুঁতে রাখবে। তাহলে এখন কানের কাছে এসে ঘ্যান ঘ্যান না করে যা, গিয়ে তুই তোর কাজ কর। আমাকে একটু শান্তিতে কাজ করতে দে তো। কথাটা বলে নেহা চেয়ার থেকে বেলকনির কাছে আসে, হাতের কফিতে চুমুক দিতে লাগে। হঠাৎ নিচে নজর যেতে নেহা অবাক হয়ে সেই দিকে তাকিয়ে থাকে। পিছন থেকে তার বোন ডেকেই চলেছে, কিন্তু সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ নেহার ছোট বোন চেয়ার থেকে উঠে নেহার কাছে এসে কাঁধে হাত রাখতে নেহার ধ্যান ভেঙে যায়। কি ব্যাপার আপু, তোকে এত করে ডাকছি, তোর কানে কোনো সারা শব্দই যায় না? না মানে এত মানে মানে করতে হবে না, বুঝলি? বাবা তো আজকেই তোকে শেষ দিন দিয়েছে। তোর রেজাল্ট বাবার কাছে গিয়ে কি বলবি? হ্যাঁ, জানি না। কথাটা বলেই আবার নেহা নিচের দিকে তাকায়। নেহার ছোট বোন নেহার পাশে দাঁড়িয়ে নিচে তাকিয়ে দেখে একটা ছেলে দারোয়ানের সঙ্গে কথা কাটাকাটি করছে। এটা দেখে পাশ থেকে নেহার বোন বলতে লাগে, কি অসভ্য ছেলে রে বাবা! বাবার বয়সী মানুষের সাথে কেউ এইভাবে কথা বলে? দাঁড়া, এক্ষুনি ওর ব্যবস্থা নিচ্ছি। একজনের বিষয় না জেনে বাজে মন্তব্য করতে হয় না। ওয়েট, এখনই ছেলেটাকে আর দারোয়ানকে উপরে আসতে বলছি। কথাটা বলে নেহা দারোয়ানকে ফোন করে। দারোয়ান নেহার কথা মতো ছেলেটাকে আর আসে। নেহা কফির মগটা রেখে ছেড়ে বসে সামনে থাকা ছেলেটা নেহাকে দেখে অবাক হয়ে যায়, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। এই ছেলে, কে তুমি? তোমার সাহস তো দেখছি অনেক বেশি। আপুর কেবিনে এসে আপুর দিকে ওইভাবে তাকিয়ে আছো যেন এক্ষুনি গিলে খাবে। আর দারোয়ান আঙ্কেলের সাথে এমন খারাপ ব্যবহার করছিলে কেন? কি হয়েছে? হ্যাঁ, সরি ম্যাম, সরি। আর আঙ্কেল আপনাকেও সরি। মানে আপনাদের অফিসে একটা নিয়োগ ছিল, আমার আসতে লেট হয়ে যায়। ভেতরে আসতে চাচ্ছিলাম, বাট দারোয়ান আঙ্কেল ঢুকতে দিচ্ছিল না। বলছে যে সময় শেষ, আমার চাকরিটা অনেক দরকার। বাট ম্যাম, আমার চাকরিটা অনেক দরকার আমার। হ্যাঁ, দারোয়ান আঙ্কেল তো আর খারাপ কিছু বলেনি, ঠিকই বলেছে। ইন্টারভিউ নেওয়ার সময় শেষ, তাই সবাই চলে গিয়েছে। এই নিন ম্যাম, আমার সব সার্টিফিকেট আর যা যা প্রশ্ন করার করতে পারেন ম্যাম, প্লিজ। পাগল নাকি? হ্যাঁ, বলছি না ইন্টারভিউ নেবার সময় শেষ হয়ে গিয়েছে, এখন আর নিতে পারবো না। আর আঙ্কেল, একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন। সময় মতো আসতে পারে না ইন্টারভিউ দিতে, সে আবার আসছে চাকরি করতে। আর পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে গাইয়া খ্যাত, দেখছি শার্টে রক্ত লাগানো আছে। ম্যাম প্লিজ ভুল বুঝবেন না, গ্রাম থেকে এখানে ইন্টারভিউ দিতে এসেছি। রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তাই পেট কেটে গিয়ে রক্ত বের হয়েছে মনে হয়। আর অ্যাক্সিডেন্ট করায় গাড়ি পাচ্ছিলাম না, তাই আসতে লেট হয়েছে ম্যাম, প্লিজ। নেহা দাঁড়িয়ে নিশ্চুপ দর্শকের মতো স্বাধীনের কথা শুনে যাচ্ছিল। নেহার ছোট বোন রেগে স্বাধীনকে থাপ্পড় দিতে যাবে, তখনই নেহা উঠে দাঁড়িয়ে বলে, স্নেহা, কি শুরু করলি তুই বলতো? দেখ, উনি বলছে যে আসতে লেট হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, ওরা চাইলে ওনার ইন্টারভিউ নিতে পারি। আর তুই তো বাসায় যেতে চেয়েছিলি, তাই না? যা, বাসায় যা। ইনার ইন্টারভিউ আমি একাই নিব। আর আঙ্কেল, আপনিও যান। মানে কি আপু? আচ্ছা তুমি থাকো, আমি গেলাম। আর ইন্টারভিউ থেকে তো লোক সব সিলেক্ট করেছে, এখন আবার? চুপ করবি তুই? তোকে যেতে বলেছি, যা। আর হ্যাঁ, আমার আজ বাসায় ফিরতে লেট হতে পারে। বাবাকে বলিস এসে আমি তার প্রশ্নের উত্তর দেব। নেহার কথা শুনে নেহার বোন স্বাধীনের দিকে রাগীভাবে তাকিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। নেহা গিয়ে ছিটে বসে স্বাধীনের দিকে তাকিয়ে। কেবিনে শুনশান নীরবতা। স্বাধীন ফাইলটা হাতে নিয়ে পিছন দিক ঘুরে কেবিন থেকে বের হয়ে যেতে লাগে। তখন নেহা বলতে লাগে, কেমন আছো তুমি? আর কোথায় হারিয়ে গিয়েছিলে? অনেক খুঁজেছি, পাই নাই। তোমার গ্রামে
গিয়েও অনেক খুঁজেছি, ওখানেও তো পাইনি। গরিবের আবার ঠিকানা রাস্তার পাশে থাকার মতো জায়গা মেলে, এতেই অনেক। কথাটা বলেই স্বাধীন আবার রুম থেকে বের হয়ে যেতেই সামনের দিকে অগ্রসর হয়। তখন নেহা আবার বলতে লাগে, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? ইন্টারভিউ দিবে না? তখন তো দারোয়ানের সঙ্গে দেখলাম অনেক বাকবেতনটা করছিলে। ইন্টারভিউ দিয়ে আর লাভ কি? আগে থেকেই তো সিলেক্ট করে নিয়েছেন সবাইকে। অযথা আমার আর আপনার সময় নষ্ট করে কোনো লাভ আছে? আসি ম্যাম, ভালো থাকবেন। স্বাধীন কেবিন থেকে বের হয়ে যেতে লাগে। নেহা তার চেয়ার থেকে উঠে স্বাধীনের কাছে এসে পিছন থেকে কলার টান দিয়ে দেওয়ালের সঙ্গে চেপে ধরে মুখের কাছে মুখ নিয়ে এসে বলতে লাগে, আগের থেকে দেখছি এখন অনেক বেশি কথা বলতে শিখে গিয়েছো। তখন এত কথা বলতে পারলে তো আর দূরে থাকতে হতো না এত বছর অবধি। ম্যাম দেখেন, যা হবার তা হয়েছে, আমি সব ভুলে গিয়েছি। আর আপনারও ভালো হবে যদি সব ভুলে যান। আর এইভাবে চেপে ধরে রাখার মানে কি? প্লিজ ছেড়ে দেন, বাইরে যেতে হবে। দেখি অন্য কোনো কাজ জোগাড় করতে পারি কিনা। আমি কি তোকে বলেছি যে তোকে কাজ দিব না? হ্যাঁ, লোক নেওয়া হয়ে গিয়েছে, বাট আরো অনেক কাজ আছে এই অফিসে, বুঝলি? কথাটা বলেই নেহা স্বাধীনের দিকে তাকালো। মাতাল দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগে। হঠাৎ নেহা স্বাধীনকে কিস করে বসে। প্রায় 5 মিনিট পর নেহা স্বাধীনকে ছেড়ে দেয়। স্বাধীন নেহাকে ধাক্কা দিয়ে শ্বাস নিতে নিতে ফ্লোরে পড়ে যায়। পাগল নাকি? হ্যাঁ, কেউ এইভাবে কিস করে? আর একটু ধরে রাখলেই তো মরে যেতাম। আর কাকে কি বলছি? আপনি তো পাগলি। আমি পাগলি তাই না? তারা তোকে দেখাচ্ছি মজা। পাগলি কি করতে পারে? বিয়ে তো করেছি, বাসরাত তো করিনি, আজ এখানেই করব। মানে দেখেন, আমি কিন্তু আপনাকে মেনে নেইনি। আর ওই বিয়েটা ছিল জোরপূর্বকভাবে। ওইখানে আমাদের দুজনের কোনো মত ছিল না। বাট এখন আছে আমার, তোর না থাকলেও চলবে। কথাটা বলে নেহা স্বাধীনের কলার চেপে ধরে টান দেয়। স্বাধীনের কাটা জায়গাতে ব্যথা লাগাই আহ বলে ওঠে। কি হয়েছে তোর? এমন করছিস কেন? দেখ, আমার অধিকার আমাকে তোকে দিতে হবে, আর যদি না দিস তাহলে কিন্তু ভালো হবে না। এই বলে দিলাম, তোর জন্য এই দেহটা এখনো কাউকে ভোগ করতে দেইনি। বিয়ে করেছি, স্বামী আছে, এই কথাটা বারবার ভেবে। কথাটা বলে নেহা স্বাধীনকে কিস করতে লাগে। এক পর্যায়ে স্বাধীন মাতাল হয়ে যায়। নেহাকে ফ্লোরে শুইয়ে দিয়ে নেহার উপরে উঠে এক এক করে কাপড় খুলতে লাগে। দুজনেই মাতাল হয়ে যায়, একে অপরকে আদর করতে লাগে। সেইভাবে প্রায় 1 ঘন্টা পার হয়ে যায়। স্বাধীন ক্লান্ত হয়ে নেহার বুকের উপরে মাথা দিয়ে শুয়ে থাকে। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগে, যেন সব ভুলে গিয়েছে। নেহা সুখের পরশ পেয়ে খুশিতে স্বাধীনের মাথার চুলে হাত বুলিয়ে দিতে থাকে আর বিড়বিড়িয়ে বলতে লাগে, অনেক খুঁজেছি তোমাকে, এমন কোনো জায়গা নেই যেখানে তোমায় খুঁজিনি। আজ পেয়েছি, আর অচেনা তোমাকে আমার জীবন থেকে। নেহার কথা শুনে স্বাধীনের ধ্যান ফিরে আসে। তড়িঘড়ি করে উঠে বসে। নেহার দিকে এক পলক তাকিয়ে চোখ বন্ধ করে নেয়। নেহা মুচকি হাসি দিয়ে বলতে লাগে, চোখ বন্ধ করে আর কি হবে, সবকিছু তো তোমার। দেখেন কি উল্টাপাল্টা কথা বলছে না। আর আমার জন্য অপেক্ষায় ছিলেন মানে? অত কিছু তোমাকে জানতে হবে না। কথাটা বলে নেহা তার জামা কাপড় পরতে লাগে। হঠাৎ জামায় রক্ত লেগে থাকা দেখে সত্যি সত্যি স্বাধীনের পেট অনেকটা কেটে গিয়েছে। স্বাধীন হতভম্ব হয়ে যায়। কাটা জায়গার দিকে তাকিয়ে থাকে অপলক দৃষ্টিতে। স্বাধীন নেহার দিকে তাকালে তার দিকে তাকিয়ে থাকতে দেখে কাটা জায়গায় তাকাই নেহার চোখ দিয়ে পানি টপ টপ করে গড়িয়ে পড়ে। দ্রুত পোশাক পরিধান করে ওড়না দিয়ে স্বাধীনের পেট বেঁধে দেয়। ম্যাম, পাগল হয়ে গেছেন নাকি আপনি? আপনার এত দরদ দেখাতে হবে না। একটু কেটে গিয়েছে, এমনিতেই ঠিক হয়ে যাবে। আমি দরদ দেখাচ্ছি তাই না? তুই হয়তো ভুলে গিয়েছিস আমি তোর কি হই। তুই মানুষ আর না মানুষ কাগজে কলমে কিন্তু আমরা। হ্যাঁ জানি। আর গরিবদের দেখে সবাই করুণা করে, কেউ কখনো ভালোবাসে না, আর কেউ পছন্দ করে না। স্বাধীনের কথা শুনে নিহার অনেক রাগ হয়। স্বাধীনকে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। স্বাধীন হাত দিয়ে গাল চেপে ধরে ভ্যাবাচেকা খেয়ে নেহার দিকে তাকিয়ে থাকে। ম্যাম, মারলেন কেন? আমি তো ভুল কিছু বলিনি, ঠিকই বলেছি। আর যা হলো তার জন্য সরি। আসছি আমি। কথাটা বলে নেহার ওড়না খুলে নেহার হাতে দিয়ে শার্ট পরিধান করে বেরিয়ে যেতে লাগে। তখন নেহা উঠে স্বাধীনের পিছন দিক থেকে জড়িয়ে ধরে।
আমি জানি আমি চলে আসার পর তোকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। আমি দেখেছি সবাই তোর উপর রেগে গিয়েছিল। আই এম সরি, বুঝতে পারি নাই, আর যখন বুঝতে পারলাম তখন কি আর তোকে খুঁজে পাইনি। প্লিজ আমাকে ক্ষমা করে দে, আর প্লিজ আমাকে ছেড়ে যাস না। নেহার হাত সরিয়ে দিয়ে স্বাধীন নেহার দিকে ফিরে বলতে লাগে। দেখেন ম্যাম, আপনি যা ভাবছেন তা কখনোই হবার নয়। আমি সামান্য একটা ছেলে, আর আপনি কি না বিশিষ্ট শিল্পপতি ইমরান চৌধুরীর মেয়ে, যার কোটি কোটি টাকার সম্পত্তি এই বাংলাদেশে, যার কোম্পানি কিনা বাংলাদেশ টপ 10-এর মধ্যে একটা, আর তার মেয়ে আপনি। আর আমি কিনা রাস্তায় পড়ে থাকা বলতে গেলে টোকাই ছেলে। দেখ, আমার তাতে কোনো সমস্যা হবে না, আমার টাকা পয়সা লাগবে না, তোকে হলেই চলবে। আমি ভালো করেই বুঝতে পেরেছি যে এখন আপনার আবেগে পড়ে কথা বলছেন, যখন আবেগ ফুরিয়ে যাবে তখন ঠিক বাস্তবতাটা বুঝতে পারবেন। অনেক কঠিন। আমি চাই না আমার জন্য আপনার জীবনে কলঙ্কের দাগ পড়ুক, আর আপনার বাবা মার মাথা নিচু হোক। ভালো থাকবেন। মানুষ হয়ে যখন জন্মেছি এই পৃথিবীতে, যখন থাকতে হবে, হয়তোবা আরও দেখা হবে, তখন প্লিজ এই মিথ্যা সম্পর্ক নিয়ে সামনে দাঁড়াবেন না। কথাগুলো শুনে নেহা কান্না করতে লাগে। কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ে। স্বাধীন দেখেও না দেখার ভান করে টেবিলের উপর থেকে ফাইল নিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। নেহা কান্না করতে করতে বসে পড়ে। এক পর্যায়ে বলতে লাগে। আমি জানি যে আমার কথা কখনোই বিশ্বাস করবে না তুমি, কিন্তু কি করব, তখনকার ওই ছোট্ট ছেলের মায়ে পড়ে গিয়েছি যে আমি, যাকে আমি এখনো চোখ বন্ধ করলেই সামনে দেখতে পাই, প্রত্যেক রাতে স্বপ্নে আসে। কথাটা বলে নেহা কান্না করতে লাগে। স্বাধীন কেবিন থেকে বের হতেই চোখ দিয়ে অশ্রু বের হতে লাগে। হাত দিয়ে মুছে ফেলে নিজেকে স্বাভাবিক করে অফিস থেকে বের হয়ে যায়। রাস্তা দিয়ে হাঁটতে লাগে আর ভাবতে লাগে। সরি ম্যাম, আপনাকে কষ্ট দেবার জন্য। আমি কখনোই চাইনি আপনার সাথে দ্বিতীয়বার আমার দেখা হোক। আমি কখনোই চাইনি আমার এই অগোছালো জীবনে আপনাকে সঙ্গী করতে। চাই না, তাই আপনার ভালোর জন্যই রেখে আসলাম। হয়তো ভুল বুঝেছেন, আজীবন ভুল বুঝেও যাবেন, কিন্তু কি করব, যে ছেলে কখনো কাউকে ভালোবাসেনি, আপনার অজান্তেই ভালোবেসে ফেলেছিলাম আপনাকে। কথাগুলো ভাবতে লাগে। রাস্তার ফুটপাত দিয়ে হাঁটতে লাগে। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে যায়। অনেক ক্ষুধা লাগে। প্যান্টের পকেটে হাত দিয়ে দেখে মাত্র 200 টাকা অবশিষ্ট। এই টাকাটাও যদি শেষ করে ফেলে তাহলে বাড়িতে ফিরবে কি করে, এইসব ভাবতে লাগে। আর দোকানের দিকে তাকিয়ে থাকে। হাতের টাকাটা মুষ্টিবদ্ধ করে ফুটপাত দিয়ে আবার হাঁটতে লাগে। 5 মিনিট হাঁটার পর ক্লান্ত হয়ে পড়ে। রাস্তায় বসে পড়ে। তখনই সামনে একটা প্রাইভেট কারের টায়ার বাস্ট হয়। স্বাধীন ভয় পেয়ে সেদিকে তাকায়। দেখে নিমিষেই দু সাইড থেকে প্রাইভেট কারের উপরে অনেকেই এসে আক্রমণ করে। প্রাইভেট কারের ভিতরে বসে থাকা লোকটা আর্তনাদ করতে লাগে। স্বাধীন কি করবে বুঝতে পারে না। এইদিকে ওই দিক তাকিয়ে দেখে রাস্তায় কাজ চলছে। এইদিকে অনেক বড় মোটা একটা রড। স্বাধীন কিছু না বুঝে রড নিয়ে লোকগুলোকে গিয়ে মারতে লাগে। লোকগুলো ভয় পেয়ে সেখান থেকে সবাই চলে যায়। প্রাইভেট কারের ভিতরে বসে থাকা লোকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রাইভেট কারের দরজা খুলে বাইরে বের হয়। স্বাধীনের দিকে তাকিয়ে বলতে লাগে। কে তুমি বাবা? আর আমার এত বড় উপকার করলে, যেখানে সবাই দেখেও পাশ কাটিয়ে যাচ্ছিল সেখানে তুমি একাই সবাইকে মেরে তাড়িয়ে দিলে। তোমার মতোই তো একজনকে আমি খুঁজছিলাম। তুমি কি করো বাবা? সরি স্যার, তেমন কিছু করি না, বলতে গেলে বেকার। কাজ করবে তুমি? আমি তোমাকে কাজ দিব। আর তোমার বাসা কোথায়? আঙ্কেল, গ্রাম থেকে এখানে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছিলাম। রাস্তায় বাস অ্যাক্সিডেন্ট হওয়ায় ইন্টারভিউ জায়গাতে যেতে লেট হয়ে যায়, তাই সব বন্ধ হয়ে যায়। বাসায় যাচ্ছিলাম, তখন আপনার অবস্থা দেখে এগিয়ে আসি। আর আমি রাজি আছি আপনার কাজ করতে, যদি সেটা ভালো কাজ হয়। স্বাধীনের কথায় লোকটা হাসতে লাগে। স্বাধীন অবাক হয়ে তাকিয়ে থাকে। বাবা ভয় পেও না, তোমাকে খারাপ কোনো কাজ করতে হবে না। আমি হলাম এই শহরের নামকরা বিজনেসম্যান। আমার অনেক শত্রু, সবসময় অনেক বডিগার্ড সাথে নিয়ে ঘোরাঘুরি করি, কিন্তু এখন আর ভালো লাগে না, তাই একা একা বের হয়েছিলাম। আর দেখলেই তো রাস্তায় এই অবস্থা। বডিগার্ডগুলো থাকলে তো আর কোনো সমস্যাই হতো না। তাই তোমার মতো একজন সাহসী ছেলে থাকলে আর কি লাগে। তুমি কি আমার পার্সোনাল বডিগার্ড হিসেবে কাজ করবে?
যত টাকা চাও তুমি তত টাকাই পাবে। হ্যাঁ স্যার, রাজি হব না কেন? 100 বার রাজি হব। বাট আমাকে প্রত্যেক মাসে আপনাকে 30,000 টাকা করে দিতে হবে। মাত্র 30,000 টাকা? যাও, তোমাকে 1 লাখ টাকা করে প্রত্যেক মাসে দেব। স্বাধীন যেন নিজের কানকে নিজে বিশ্বাস করতে পারছে না। তোমাকে এত চিন্তা করতে হবে না, আমার টাকা পয়সার কোনো অভাব নেই। আর থাকার জায়গা নিয়েও টেনশন করতে হবে না, আমার বাড়িতে কাজের লোক, বডিগার্ড, থাকার জায়গা আছে, তুমি ওইখানেই থাকতে পারবে। চলো আমার সাথে। স্বাধীন কোনো কথা না বলে রাজি হয়ে যায়। নেহার বাবা ফোন করতে আরেকটা গাড়ি আসে। সে স্বাধীনকে নিয়ে নেহার বাবা বাসায় চলে আসে। স্বাধীন এত বড় বাড়ি দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর নেহার বাবা তার ম্যানেজারের সাথে পরিচয় করিয়ে দেয়। ম্যানেজার গিয়ে স্বাধীনকে তার থাকার জায়গা আর সব কিছু দেখিয়ে দেয়। অন্যদিকে নেহা কান্না করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে যায়। তারপর নিজেকে স্বাভাবিক করে চেয়ারের উপর বসে ভাবতে লাগে। হঠাৎ সামনে তাকিয়ে দেখে একটা মধ্যবয়স্ক লোক দুইটা ছেলে মিলে ছিনতাই করার চেষ্টা করতেছে। সেদিন পাশ থেকে রড নিয়ে গিয়ে লোকগুলোর উপর আক্রমণ করে। লোকগুলো দৌড়ে সেখান থেকে চলে যায়। আমার এত বড় উপকার করলে আজ তুমি না আসলে আমার কি যে হতো। স্বাধীন ব্যাকে একটা হাসি দেয়। চলে যেতে যাবে, বৃদ্ধ লোকটা আবার দাঁড় করিয়ে বলে, বাবা, কে তুমি? আমার এত বড় উপকার করলে অনেক অনেক ধন্যবাদ তোমাকে বাবা। ধন্যবাদ দিতে হবে না আঙ্কেল, আমার জায়গাতে যে কেউ থাকলে ঠিক একই কাজ করত। না, তা কখনোই করতো না। এখন মানুষ সবাই স্বার্থপর, সবাই স্বার্থের পাগল। কেউ কারোর ভালো চায় না, সবাই সবার খারাপ চায়। স্বাধীন কিছু বলতে যাবে, ঠিক তখনই অজ্ঞান হয়ে লোকটার উপর ঢলে পড়ে। জ্ঞান ফিরতে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে। পাশে তাকিয়ে দেখে একটা মধ্যবয়স্ক মেয়ে। স্বাধীনকে জ্ঞান ফিরতে দেখে উঠে কেবিন থেকে বের হয়ে যায়। একটু পর অনেকগুলো ডাক্তার আসে। স্বাধীনকে ভালোভাবে চেক আপ করে বলতে লাগে, চিন্তার আর কোনো কারণ নেই। ঠিকমতো খাওয়া দাওয়া না করাই অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই অজ্ঞান হয়ে গিয়েছিল। পুরো শরীরে পুষ্টির অনেক অভাব, তাই 2 দিন হলো জ্ঞান ফেরেনি। কি, আমি এখানে 2 দিন হলো রয়েছি? হ্যাঁ, আর এনারাই তো তোমাকে এখানে নিয়ে এসছে। আর কোনো সমস্যা হলে আমাদের ডাকবেন। কথাটা বলেই সব ডাক্তার বের হয়ে যায় কেবিন থেকে। স্বাধীন তাকিয়ে দেখে ওই রাতের লোকটা। ও আপনি? অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল আপনাকে আমাকে বাঁচানোর জন্য। আরে বাবা, ধন্যবাদ দিতে হবে না। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করছো কেন? ওই দিন রাতে যদি তুমি আমাকে নাই ওই গুন্ডাদের হাত থেকে বাঁচাতে, তাহলে ওরা আমার জীবনের সব সঞ্চয় কেড়ে নিত। বেঁচে থাকতো মারা যেতাম। তোমার কারণেই ওরা আমার কাছে থেকে টাকা নিতে পারেনি। তাই আমি কি পারি না তোমাকে সাহায্য করতে? তারপর স্বাধীন লোকটার সঙ্গে তার স্ত্রীর সঙ্গে কথা বলে। স্বাধীন বুঝতে পারে তাদের কোনো ছেলে মেয়ে নেই, বৃদ্ধ হলে কিভাবে চলবে। তাই ব্যাংকে টাকা জমাচ্ছিল। অনেক টাকা হয় ব্যাংক থেকে উঠিয়ে বাড়িতে আনার সময় লোকগুলো আক্রমণ করে। দেখতে দেখতে দিনটা পার হয়ে যায়। বিকেলের সময় স্বাধীনের অনেকটা ভালো লাগে। তা বাবা, তোমার বাড়ি কোথায়? তোমার মা বাবার যা কারো নাম্বার দাও, ফোন করি। তারা হয়তো অনেক চিন্তা করছে তোমাকে নিয়ে। 3 দিন হলো আমার কাছে রয়েছ। চিন্তা করতে হবে না, আমার খোঁজ কেউ নেবে না। মানে কি বলছো তুমি? আসলে আঙ্কেল, আমার এই পৃথিবীতে কেউ নেই যে আমার খোঁজ নেবে, তাই বলছি চিন্তা করতে হবে না। তার মানে তুমি এতিম? স্বাধীন মন খারাপ করে মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। তখনই পাশ থেকে লোকটার স্ত্রী বলে ওঠে, কে বলেছে বাবা তোমার পৃথিবীতে কেউ নেই? আমরা আছি না, আজ থেকে আমরাই তোমার মা বাবা, বুঝলে? চলো চলো দৃষ্টিতে তাকায় লোকটা। লোকটার স্ত্রী স্বাধীনকে জড়িয়ে ধরে। স্বাধীন তাদের দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। বিকেল হলে হসপিটাল থেকে রিলিজ করে দিলে স্বাধীনকে তারা তাদের বাড়িতে নিয়ে আসে। ঠিকমতো খাওয়া দাওয়া করতে লাগে। এমনই একদিন এইটুকু খাবার খেলে হবে? ডাক্তার কি বলেছে শোনোনি? যে পুষ্টির অভাবের জন্যই এমন হয়েছে। ঠিকমতো খাওয়া দাওয়া করলে আর এমন হতো না। এখন আমাদের কাছে আসো, ঠিকমতো খাওয়া দাওয়া করবে। স্বাধীন অনেক ভালো লাগে খাবার খেতে, আর মনে মনে বলতে লাগে, আল্লাহ, আমার কপালে তো বেশি দিন সুখ টিকে থাকে না। আল্লাহই জানে এই সুখ কয়দিনের। যাই হোক, আমার জন্য নিরীহ দুইজনকে কোনো কষ্ট
বা ক্ষতি যাই করো, আমার জন্য এই নিরীহ দুইজনকে কোনো কষ্ট বা ক্ষতি দিও না তুমি। কথাটা ভেবে স্বাধীনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগে। স্বাধীন হাত দিয়ে মুছে ফেলে। অন্যদিকে নেহা বাসায় চলে আসে। মেন দরজা দিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ নেহার বাবা বসের রুম থেকে তার বাবা ডেকে ওঠে। তার বাবার সামনে গিয়ে দাঁড়াতেই নেহার বাবা বলতে লাগে, মা, অনেক তো সময় দিয়েছি। আজকেই ছিল তোর মত জানানোর শেষ দিন। তা কি ভাবলি? আমার পছন্দ করা ছেলেকেই বিয়ে করবি নাকি তোর অন্য কোনো পছন্দ আছে? না বাবা, আমার কোনো পছন্দ নেই, আর তোমরা যা ভালো মনে করো তাই করো, আমার এতে কোনো দ্বিমত নেই। কথাটা বলে নেহা বর্ষার রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে তার রুমের দিকে যেতে লাগে। হঠাৎ নেহার ছোট বোন এসে নেহার সামনে দাঁড়ায়। নেহা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। আপু, কি হয়েছে তোর? তোকে এমন দেখাচ্ছে কেন? আমার আবার কি হতে যাবে? কই, ঠিকই তো আছি। সর এখন আমার সামনে থেকে, এমনিতেই ভালো লাগছে না। আপু, তুমি সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমার চোখে ফাঁকি দিতে পারবে না। তোমার চুল এলোমেলো। আমি অফিস থেকে আসার সময় তোমাকে এমন দেখিনি। লিপস্টিকটাও কেমন যেন ভিতরে রয়েছে। কি হয়েছে সত্যি সত্যি বলবে? আবার দেখি 3 পিসের এখানেও রক্ত লেগে আছে। নেহা তার ছোট বোনের কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে যায়। কি বলবে বুঝতে পারে না। আমতা করতে লাগে। দেখো, আমি তোমার ছোট বোন, এটা ঠিক আছে, কিন্তু বয়সের খুব একটা পার্থক্য নেই। মাত্র 2 বছরের বড় তুমি আমার। আমি সব বুঝতে পারি। এখন এত আমতা না করে বলো কি হয়েছে। আরে কই, তেমন কিছু হয়নি। গিয়ে মানে বন্ধুদের সঙ্গে পার্টিতে গিয়েছিলাম, আর এটা রক্ত হবে না, হয়তো সস লেগেছে, অন্য কিছু। আচ্ছা তুই থাক, আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলে নেহা তার ছোট বোনকে পাশ কাটিয়ে রুমে চলে যায়। নেহার ছোট বোন ভাবতে লাগে, আপুর আবার কি হলো? হঠাৎ করে এমন দেখাচ্ছে কেন? আর কখনো তো শুনি নাই নাইট ক্লাবে পার্টি করতে গিয়েছে। আজ ফার্স্ট টাইম শুনলাম। আর তেমন তো আপুর কোনো ফ্রেন্ড সার্কেলও নেই। হাতে গোনা 2-1 জন নির্ঘাত। এর মাঝে রহস্য আছে যা আমাকে জানতে হবে। অন্যদিকে নেহার ছোট বোন কথাগুলো ভাবতে ভাবতে বসার রুমে চলে যায়। তার মা বাবার পাশে বসে পড়ে। তখনই নেহার বাবা বলতে লাগে, যাক মা, শেষমেশ তোর বোন রাজি হয়েছে বিয়ে করতে। আমরা অনেক খুশি। তা তুই তোর ফ্রেন্ডদের সবাইকে দাওয়াত দিয়ে দিস। 2 মাস পর বিয়ে। এত দেরিতে? কি আর করবো বা, বলো। নিহার যার সাথে বিয়ে ঠিক করেছি, ওদের আবার বিদেশ অনেকগুলো কোম্পানি আছে। ওইগুলো আবার ওই ছেলেটাকেই দেখতে হয়। তাই সময় বের করতে করতে এখনো 2 মাস লাগবে। তাই ডেট ফিক্সড করেছি। কিন্তু বাবা, তুমি তো আপুকে চেনো। কেমন দেখো, আবার মত যেন না চেঞ্জ করে। কথাটা বলে নেহার ছোট বোন হাসতে লাগে। নেহার মা আর বাবা দুজনও হাসতে লাগে। অন্যদিকে নেহার রুমে গিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। শাওয়ার অন করে গোসল করতে লাগে। প্রায় 1 ঘন্টা গোসল করে বাইরে বের হয়। অন্যদিকে আঙ্কেল আন্টি আপনারাও অনেক খেয়াল রেখেছেন আমাকে। জানি না আমার মা বাবা থাকলেও আমাকে এত যত্ন করতো কিনা। আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না, কিন্তু আর পারছি না এইভাবে আপনাদের উপরে বসে বসে খেতে। আঙ্কেল, আপনি কি আমাকে যে কোনো চাকরি নিয়ে দিতে পারবেন? হ্যাঁ পারবো। আমি যে বাসাতে কাজ করি ওই বাসার মালিক অনেক ভালো, আর অনেক ছেলেদের ভালো ভালো চাকরি দিয়ে দেয়। তা বাবা, তোমার লেখাপড়া কত দূর পর্যন্ত? লেখাপড়া করেছি তো ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত, বাট যা কাগজপত্র ছিল সব তো হারিয়ে ফেলেছি। আর মুখের কথায় তো আর কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ বাবা, এইটা ঠিক যে এখন আর কেউ মুখের কথায় বিশ্বাস করে না, প্রমাণ চাই। আঙ্কেল, আপনি কিসের জন্য কাজ করেন বললেন? এই তো হেঁটে গেলে 3 মিনিট লাগে, ওই বিশাল একটা বাড়ি আছে, ওইখানে আমি বাগান দেখাশোনার কাজ করি। আঙ্কেল প্লিজ কিছু মনে করেন না, আমাকে বাগান দেখাশোনার করানোর কাজ নিয়ে দিলে তাহলেও চলবে। তারপরেও আমি আপনাদের উপরে বোঝা হতে চাই না। কি বলো বাবা, বোঝা হতে যাবে কেন? দেখো, তুমি কিন্তু বেশি বেশি কথা বলছো। আচ্ছা যেহেতু বলছো আমি দেখব, বাট আমি যতটুকু শুনেছি
ওই বাড়িতে একটা কাজের ছেলে লাগবে, যে কিনা রান্না বান্না করা, ঘর গুছিয়ে দেওয়া, এইসবই আর কি। আঙ্কেল, আমি এই কাজ করতে পারবো। এর আগেও আমাদের গ্রামের চেয়ারম্যানের বাড়িতে রান্না বান্না করা, ঘর গুছিয়ে দেওয়ার কাজ করেছি, তো আমার অভিজ্ঞতা আছে, করতে পারবো। তাহলে তো হয়েই গেল। আমি কাজ করতে চাই, তারপর কথা বলে যদি হয় তাহলে তোমার আন্টিকে ফোন করলে চলে যেও। ঠিক আছে আঙ্কেল। কথাগুলো বলেই স্বাধীন রুমে চলে যায়। দেখতে দেখতে রাত হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে রুমে শুয়ে স্বাধীন ভাবতে লাগে। এই কয়েকদিন সবার মাঝে থেকে নেহার কথা ভুলে গিয়েছিলাম। আচ্ছা, সত্যি কি আমাকে ভালোবাসে, নাকি মিথ্যা মিথ্যা, নাকি শুধু ইউজ করতে চায়? না না, ভাবতে পারছি না। যদি তাই হয় তাহলে তো আর এত কান্না করতো না, বারবার সব ঠিক করে নিতে চাইতো না। হায় আল্লাহ, আমি আর কিছুই বুঝতে পারছি না। কথাগুলো ভাবতে ভাবতে স্বাধীন ঘুমিয়ে যায়। অন্যদিকে নেহা ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে রুমে যায়। খাটে আদর্শ হয়ে বসে ল্যাপটপে কাজ করতে থাকে। হঠাৎ স্বাধীনের কথা মনে পড়তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আর ভাবতে লাগে। না না, ওর জন্য আর কোনো মায়া বাড়ানো যাবে না। আমাকে ও পছন্দ করে না, অন্য কাউকে ভালোবাসে। তাহলে এত কিছু দিয়ে আগলে রেখেও পারলাম না। আচ্ছা, হঠাৎ যদি আবার ফিরে আসে স্বামীর অধিকার নিয়ে, তখন কি হবে? ওর সাথে তো আমার ডিভোর্স হয়নি, কিন্তু ডিভোর্স দিব কি করে? আর কোথাও খুঁজে পাবো? এত বছর পর হঠাৎ দেখা হলো, আর এইভাবে হারিয়ে ফেলবো ভাবতেও পারিনি। ভেবেছিলাম একবার ফিরে পেলে কখনো আর দূরে যেতে দেব না। কথাগুলো ভাবতে ভাবতে ল্যাপটপ সাইডে রেখে নেহা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল, স্বাধীনের ঘুম ভাঙতেই উঠে বাইরে বের হয়ে নামাজ পড়ে হাঁটাহাঁটি করে বাসায় আসে। নিজের রুমের দিকে যাচ্ছিল, তখনই স্বাধীনের আঙ্কেল স্বাধীনকে দেখে বলতে লাগে। বাবা, তোর বিষয়ে স্যারের সঙ্গে কথা বলেছি, তারা রাজি হয়েছে। আর তোকে কোনো চিন্তা করতে হবে না, তুই ওই বাড়িতে থাকতে পারবি। আরও অনেকে আছে যারা ওইখানে থেকে কাজ করে। অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল আপনাকে। জানি না আপনার ঋণ কখনো শোধ করতে পারবো কিনা। আর ধন্যবাদ দিতে হবে না, একটু পর বের হব। তুমি রেডি হয়ে বাইরে আসো। তারপর স্বাধীন রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে আসে। খাওয়া দাওয়া করে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়। বাসার ভিতরে প্রবেশ করতে স্বাধীন পুরো অবাক হয়ে যায়। এত বড় আলিশান বাড়ি এর আগে কখনো দেখেনি সে। মুভিতে দেখেছে, বাট বাস্তবে না। জানি জানি, দেখে অবাক হচ্ছ তাই না? অবাক হওয়ার কিছু নেই। বাইরে থেকে দেখতে যতই সুন্দর, ভিতর থেকে আরও বেশি। আমরা তো আর ভিতরে গিয়ে কাজ করতে পারি না, বাইরে থেকে কাজ করতে হয়। আর তুমি তো বাবা সব সময় থাকবে। আচ্ছা চলো, তোমাকে আগে স্যারের সঙ্গে কথা বলে দিয়ে আসি। তারপর স্বাধীনকে নিয়ে লোকটা চলে যায় বর্ষার রুমে। গিয়ে দেখে নেহার বাবা বসে পত্রিকা পড়ছে। স্বাধীনকে নিয়ে লোকটা গিয়ে নেহার বাবার সামনে দাঁড়ায়। স্যার, আপনাকে যে কালকে একটা ছেলের কথা বলছিলাম, এই যে ছেলের কথা, ও এর আগেও অনেক কাজ করেছেন গ্রামে। আপনি কোনো টেনশন করবেন না ওকে নিয়ে। টেনশন কি আর সাধে করি বলো, জানোই তো এর আগে এত বড় একটা কাণ্ড ঘটে গেল। তাহা যাই হোক, এই নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না। তা বাবা, তোমার নাম কি? স্যার, আমার নাম স্বাধীন। অনেক ভালো। তা দেখে তো মনে হচ্ছে বয়স খুব একটা না। তা লেখাপড়া বাদ দিয়ে এই কাজ করতে এসেছো কেন? যে মানে স্যার, আমি এতিম। এই পৃথিবীতে আমার কেউ নেই। গ্রামে একটা চেয়ারম্যানের বাড়িতে বড় হয়েছি। উনি লেখাপড়া করিয়েছে, পরে আর লেখাপড়া করা হয়নি। ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়েছি। সরি, কিছু মনে করো না বাবা। তুমি আচ্ছা, আজকে যেহেতু নতুন, তোমাকে কাজ করতে হবে না। আর তোমার থাকা খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমাদের বাড়ির অপোজিট সাইডে কাজের লোকদের থাকার জায়গা আছে, আমি দেখে বলে দিচ্ছি। স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ ইশারা করে। একটু পর একটা ছেলে আসে, স্বাধীনকে সব দেখিয়ে দিতে লাগে। থাকার জায়গায় আর কি কি করতে হবে। তখনই নেহার ছোট বোন নিচে আসে। স্বাধীনকে দেখে অবাক হয়ে যায়। কিছু বলতে যাবে অমনি পিছন থেকে এসে নেহা মুখ চেপে ধরে। এটা দেখে নেহার বাবা বলতে লাগে। নেহা মা, কি হয়েছে? এভাবে মুখ চেপে ধরলি কেন? ও কি যেন বলতে নিয়ে ছিল, বলো মা স্নেহা। না বাবা, ও কিছুই বলবে না।
এমনিতেই তোমার কাছে এসেছে, তাই না রে? তোরাও না প্যারিসও বটে। এত বড় হয়ে গিয়েছিস, এখনো বাচ্চা মেয়ের অভ্যাস গেল না। আজ বাদে কাল তোর বিয়ে, আর এখনো দুই বোন ঝগড়া করছিস। কথাটা বলে নেহার বাবা হাসতে লাগে। নেহা তার ছোট বোনের মুখ চেপে ধরে উপরে নিয়ে আসে। নেহা তার ছোট বোনের মুখ থেকে হাত সরালে নেহার ছোট বোন বলতে লাগে, আপু, তুই আমার মুখ চেপে ধরলি কেন? ওর মত খারাপ। ছেলে আমাদের বাসাতে কি করে? আরে আমিও তো সেটাই জানি না। তার মানে তুমি কালকে ওকে ওই দিন চাকরি দাওনি, তাই এখানে হয়তোবা আমাদের যে নতুন কাজের ছেলে লাগবে ওই পদে চাকরি করতে আসছে। বাবাকে গিয়ে এক্ষুনি বলতে হবে, বাজে ছেলে। আরে বোন আমার, থাম থাম, এত ওভার রিয়েক্ট করতে হবে না। দেখ, ওই দিন তো ছেলেটা বলল যে চাকরিটা তার অনেক দরকার, আর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আর দারোয়ান আসতে দিচ্ছিল না। সব মিলিয়ে ছেলেটা পাগলই হয়ে গিয়েছিল, তাই অমন করেছে। বাদ দে তো, কাজ করছে, মন দিয়ে কাজ করতে দে। বাবাকে কিছু বলতে হবে না ওর বিষয়ে, হ্যাঁ? নেহার কথা শুনে ওর ছোট বোন অবাক দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে থাকে। নেহা সেইখানে আর না থেকে নিচে আসতে যাবে, তখনই নেহার ছোট বোন পিছন থেকে বলতে লাগে, আচ্ছা আপু, তুমি কি ওই ছেলেটাকে চেনো? না হলে দেখছি তুমি কেন যেন ওই ছেলেটাকে বারবার হেল্প করতে চাচ্ছ। আরে পাগল, কি যে বলিস না, আমি চিনতে যাব কি করে? কথাটা বলে নেহা নিচে আসতে লাগে। অন্যদিকে স্বাধীনকে সব কিছু দেখিয়ে দেয়। কিচেন রুমে গিয়ে চা বানিয়ে নেহার বাবা মা আর তার বাবাকে দেয়। তখনই সেখানে নেহা আসে, সোফায় বসে পড়ে। স্বাধীন নেহাকে দেখে অনেকটাই অবাক হয়। বাহ, তুমি তো খুব ভালো চা বানাও দেখছি। যার হাতের চা এত সুস্বাদু, তার হাতের খাবারও অনেক সুস্বাদু হবে। আজকে সব রান্না তুমি করবে। ঠিক আছে স্যার। দেখো, আমাকে আর স্যার বলে থাকতে হবে না। তোমার বয়স আমার মেয়েদের বয়সেই, তাই আমাকে আঙ্কেল বলে ডেকো। ঠিক আছে স্যার। ও সরি আঙ্কেল। স্বাধীনের কথা শুনে নেহার বাবা মুচকি একটা হাসি দেয়। স্বাধীন সেইখান থেকে কিচেন রুমে চলে যায়। নেহা বলতে লাগে, বাবা, এই ছেলেটাকে এর আগে তো কখনো দেখিনি। দেখবি কি করে, ও তো আজকেই নতুন এসেছে। আমাদের যে কাজের ছেলেটা ছিল না, যে চলে গিয়েছে, ওর পরিবর্তে কাজ করবে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। যাক, এই ব্যাপার তো তোকে আমার করে নেবই, দেখব রাগ জিত কি করে দেখাস। কি হয়েছে, চুপ করে গেল কেন? মানে বাবা, কিছু না। আচ্ছা তুমি থাকো, রুমে যাব। নেহা বসার রুম থেকে বের হয়ে রুমের দিকে যেতে লাগে। তখনই তার ছোট বোন হাত চেপে ধরে তার রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে বলে, দেখ আপু, আমি তো তোকে চিনি ছোট থেকে, একসঙ্গে বড় হয়েছি। তোর চোখ বলে দিচ্ছে তুই মিথ্যা বলছিস। তুই ছেলেটাকে চিনিস, এখন সব সত্যি করে বল তো, কিভাবে কি? আমি জানতাম সবার কাছে না ধরা খেলেও আমি তোর কাছে খাবো। আমি যে তোকে বলেছিলাম যে গ্রামে ঘুরতে গিয়েছিলাম বান্ধবীদের সাথে, সেখানে। হ্যাঁ জানি জানি, সবই জানি। দেখ, তুই কিছু জানিস না, ওরা তোকে কাউকেই মিথ্যে কথা বলছে, আমি সত্যি কথা বলছি। ফ্ল্যাশব্যাক 3 বছর আগে। আমার তো গ্রাম অনেক পছন্দ, কিন্তু বাবাই তো আমাকে আসতে দেয় না। বলে আমাদের অনেক শত্রু, গ্রামে গিয়ে থাকতে পারবো না, আক্রমণ হবে আমাদের উপরে, নানান কথা। তাই তোদের সঙ্গে পালিয়ে এসেছি। ফোন করে সব সত্যি কথা বলে যে তুই আমাদের সাথে আসিস, তাহলে তো চিন্তা করবে না। আমার বাবাজি কি, আমি সেটা ভালো করে জানি। যদি বলি তাহলে দেখবি তার বডিগার্ড পাঠিয়ে দিবে আমাকে নিয়ে যাবার জন্য। সো চুপ কর, এই বিষয় নিয়ে কেউ কথা বলবি না। তা তোর আঙ্কেলের বাড়ি যেতে এখনো সময় লাগবে? এই তো পেয়ে গেছিস। কথাটা বলতেই একটা পুরাতন জমিদার বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করে। নেহার বান্ধবীরা সবাই বাইরে বের হয়ে বাড়িটা দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দেখে তো মনে হচ্ছে হাজার হাজার বছর আগের রাজা জমিদারের বাড়ি। আরে তার বলতে, আমার আঙ্কেল জমিদার বংশধর ছিলেন এবং খন্দকার জমিদারের আবার অনেকে ছিলেন রাজা। তাই সেইখান থেকেই আমার আঙ্কেল এখন ওই জমিদার বাড়িতেই থাকে, আর খন্দকার চেয়ারম্যান এখন আমার আঙ্কেল। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি নাকি ভেতরে নিয়ে যাবি? অনেক জার্নি করে এসেছি দোস্ত, অনেক ক্লান্ত লাগছে। একটু রেস্ট না নিলে আর
কিছুই করতে পারবো না। কথাগুলো বলেই সবাই গাড়ি থেকে নেমে পড়ে। মেন দরজায় নক করতেই স্বাধীন এসে দরজা খুলে দেয়। এত মানুষ দেখে অবাক হয়ে যায়। চেয়ারম্যানের কাছে যাইতেই চেয়ারম্যান আসতেই নেহার বান্ধবীকে জড়িয়ে ধরে। কেমন আছিস তুই? এত বড় হয়ে গেছিস আর আমার কথা মনে নেই? মনে থাকবে কি করে? বড় হয়ে গেছিস, এখন তো আর কাঁধে তুলে ঘোরাতে পারি না। আঙ্কেল, তুমিও না এখন কি আর সেই বয়স আছে তোমার, বলো? তা বাদ দাও সে কথা। এই যে পরিচয় হও, এরা হচ্ছে আমার বান্ধবীরা। তারপর সবার সঙ্গে কথা বলতে লাগে। স্বাধীনকে গাড়ি থেকে লাগেজ বের করে রুমে দিয়ে আসতে বলে কথা মতো সব যার যার রুমে দিয়ে আসে। সবার কথা বলা শেষ হলে রুমে চলে যায়। নেহা রুমে গিয়ে দেখে এখনও তার লাগেজ নাই। রেগে যায়। রুম থেকে বের হতে যাবে, তখন স্বাধীন একটা লাগেজ নিয়ে রুমের সামনে আসে। নেহা দেখে বলে, সরি ম্যাম, কিছু মনে করবেন না। মানে আপনার লাগেজের সাথে আরেকজনের লাগেজ অদল বদল হয়ে গিয়েছিল, তাই দেরি হয়ে গেল। ও আচ্ছা, তা যাই হোক, যা তুই এখন। স্বাধীন চলে আসতে নেহা দরজা লাগিয়ে দেয়। অন্যদিকে স্বাধীন বলে, কেমন মেয়েরে বাবা, একটা থ্যাঙ্কসও বলল না। যাই হোক, ইনি একটু রাগী আছে সবার থেকে, তাই দূরে দূরে থাকতে হবে। এভাবে কেটে যায় দিনটা। পরের দিন সকাল হতেই সবাই খাওয়া দাওয়া করে বসার রুমে বসে আড্ডা দিতে লাগে। সেদিন বাহির বসে কাজ করছিল। এমন সময় চেয়ারম্যান সাহেব ডাক দিতেই সেদিন বসার রুমে আসে। চেয়ারম্যান সাহেব স্বাধীনকে দেখে বলতে লাগে, স্বাধীন, যা তো এদেরকে গ্রাম ঘুরিয়ে দেখা। ঠিক আছে, আর আপা মনিরা আসেন আমার সাথে। তারপর বাহিরে বের হয়ে গ্রাম ঘুরিয়ে দেখাতে লাগে স্বাধীন সবাইকে। দেখতে দেখতে হঠাৎ সবাই মাঠে চলে আসে। সবুজ শ্যামলা মাঠ যেন এখন হলুদে রূপান্তরিত হয়েছে। ঠিক তখনই পাশ থেকে একটা কালো গরু নেহার দিকে এগিয়ে আসে। সবাই দৌড়াদৌড়ি করতে লাগে। স্বাধীন কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তখনই নেহা এসে স্বাধীনকে জড়িয়ে ধরে। স্বাধীন তাল সামলাতে না পেরে নেহাকে নিয়ে পড়ে যায়। রাস্তা থেকে ঘুরতে ঘুরতে মাঠে এসে পড়ে। মাঠের সবাই কাজ করছিল। নেহাকে আর স্বাধীনকে এমন অবস্থায় দেখে তারা ভুল বুঝতে পারে। তখনই তারা সবাই দৌড়ে আসে, স্বাধীন আর নেহাকে দাঁড় করায়। তখন পাশ থেকে এক কৃষক চাচা বলতে লাগে, তুমি চেয়ারম্যানের বাড়িতে কাজ করো। ওই ছেলেটা না অনেক তো ভালো ভেবেছিলাম, আর তুমি কিনা এত খারাপ। মানে কি বলেন এগুলো? আর এখানে খারাপের কি হলো? এখন তো এ কথাই বলো ভাই, হাতে নাতে ধরা পড়েছে যে আর এই বয়সে এগুলো না করে বিয়ে করলেও তো পারো। যাই হোক, যা করেছো তার জন্য তো শাস্তি পেতেই হবে। তোমাদের বিয়ে পড়িয়ে দেব। এই তোরা সবাই কি বলিস? পাশ থেকে নেহা কৃষকের কথা শুনে অবাক হয়ে যায়। কি বলবে যেন ভাষা খুঁজে পায় না। এই আপনারা কি শুরু করলেন বলেন তো? আমরা এখানে ঘুরতে এসেছিলাম, হঠাৎ গরু তাড়া করেছে, তাই রাস্তা থেকে ঘুরতে ঘুরতে নিচে এসে পড়েছি। আর আপনারা কি নাকি আমাদের নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন। দেখেন, আমাকে কিন্তু আপনারা চেনেন না। আমার বাবার একটা ফোন করলে পুরো গ্রামকে উঠিয়ে নিয়ে যাবে। চাচা, কোনো কথা বলেন না তো। এদের এমনই হবে, গ্রামে এসে যেই কচি ছেলে দেখেছে অমনি লোভ হয়েছে। দেখতে তো এমনিতেই মনে হচ্ছে যে শহরের কোনো খারাপ মেয়ে, আর গ্রামটাকে নষ্টামি বানিয়ে ফেলবে। এর থেকে বিয়ে পড়িয়ে দেন। মেয়েটার কথায় সবাই আরও রেগে যায়। স্বাধীন বুঝিয়ে বলে পাশ থেকে কিছু ছেলে এসে স্বাধীনকে অনেক মারধর করে। নেহা চুপ হয়ে যায়। তারপর গ্রামবাসীর সবাই নেহাকে আর স্বাধীনকে উঠিয়ে নিয়ে গিয়ে মসজিদে বিয়ে পড়িয়ে দেয়। তারপর যে যার মতো চলে যায়। স্বাধীন উঠে দাঁড়ানোর মতো শরীরে শক্তি নেই। তখনই বৃদ্ধ চাচা বলতে লাগে, দেখ, চেয়ারম্যানকে আমরা অনেক ভালোবাসি, কিন্তু তোর জন্য চেয়ারম্যানের নাম যেন মাটিতে নাম এসে। আর যা করলি তা একদমই ঠিক করিসনি। আর তোকে মারা কম হয়ে গিয়েছে দেখলাম। এখন মারলে আর চলতে পারবি না, তাই আর মারতে দেইনি। যা করেছিস এখন ভালো হয়ে যা। আর এই মেয়ে তোমাকে বলছি, পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে যে বড় কোনো ঘরের মেয়ে, কিন্তু এত বাজে কাজ করে বেড়াও। কথাটা বলেই বৃদ্ধ কৃষকটাও চলে যায়। স্বাধীন আর বসে থাকার শক্তিটুকু নেই। মাটিতে শুয়ে পড়ে। নেহার রাগ হতে লাগে। মনে মনে বলতে লাগে, কেন যে মা বাবার উপরে রাগ দেখিয়ে গ্রামে আসতে গেলাম। যদি তাদের কথার অবাধ্য না হতাম তাহলে তো আজ এমন দিন দেখতে হতো না। কথাটা বলেই নিজেকে নিজে গালাগালি করতে থাকে। নেহা স্বাধীনকে শুয়ে থেকে একটু আরাম অনুভব হলে উঠে দাঁড়ায়। চলুন ওঠেন। কি
আরে বাবা বলছি চলেন বাড়িতে যাই। আর কতক্ষণ এখানে থাকবেন? রাত তো আর কম হয়নি, দেখেন কত বাজে। হায় আল্লাহ, রাত 1টা বেজে গেছে। কোথা থেকে এত রাত হলো? তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, না হলে চেয়ারম্যান সাহেব আর আপনার সব ফ্রেন্ডসরা অনেক চিন্তা করবে। চুপ কর কুত্তার বাচ্চা, সব দোষ তোর। তোর জন্যই আজ এমন দিন দেখতে হচ্ছে। যত সব ঢং, একটা মেয়েকে জড়িয়ে ধরার শক্তি কন্ট্রোল করতে পারলি না, রাস্তা থেকে গড়িয়ে পড়লি। স্বাধীন কিছুই বলে না, জানে এইখানে কিছু বলে হিতে বিপরীত হবে। মসজিদ থেকে বের হয়ে নাম দেখে চিনতে পেরে রাস্তা দিয়ে হেঁটে যেতে লাগে। স্বাধীনের পিছু পিছু আসতে লাগে নেহা। অনেকটা পথ পার হইয়া আসে ঘন জঙ্গলে, দুধারে মাঝখান দিয়ে ইটের রাস্তা, চারিদিকে শুনশান নীরবতা। হঠাৎ পাশের জঙ্গল থেকে শিয়াল চিৎকার দিয়ে উঠতেই নেহা এসে স্বাধীনকে আবার জড়িয়ে ধরে। নেহার হঠাৎ জড়িয়ে ধরে স্বাধীন ভ্যাবাচাকা খেয়ে যায়, তার কাছ থেকে সরিয়ে দিতে লাগে আর বলতে লাগে, দেখুন এমনিতেই ওই ছেলেগুলো অনেক মেরেছে, শরীরে একটু শক্তি নেই, আমাকে ছেড়ে দেন, না হলে পড়ে যাব। তখন আবার বলবেন একটা মেয়েকে জড়িয়ে ধরার কারণে পড়ে গেছি। আর ভয় পেতে হবে না, এরা আপনাকে কখনোই আক্রমণ করবে না, উল্টো আপনাকে দেখে ভয় পেয়ে দূরে পালিয়ে যাবে। স্বাধীনের কথা শুনে নেহা স্বাধীনকে ছেড়ে দেয়। হাঁটতে হাঁটতে নেহার পা ব্যথা হতে লাগে, রাস্তায় বসে পড়ে। স্বাধীন সেই দিকে কোনো ভ্রুক্ষেপ না দেখিয়ে হাঁটতে লাগে। তখন নেহা পেছন থেকে বলতে লাগে, তুই মানুষ না অন্য কিছু? একটা মেয়েকে এত রাতে রাস্তার মাঝখানে ফেলে যাচ্ছিস? তোর একটু লজ্জা করছে না? তাও আবার বিয়ে করাবো? নেহার কথা শুনে স্বাধীন মুচকি হাসি দেয়, তারপর পিছন ফিরে নেহার কাছে এসে দাঁড়িয়ে বলতে লাগে, তো এখন কি করব? হাঁটতে হাঁটতে কখন যে 3 গ্রাম ফেলে এসেছি বুঝতেই পারিনি। আর দৌড়াতে দৌড়াতে তো আরও 2 গ্রাম, অনেকটা পথ এখনও যেতে হবে। এখানে বসে রেস্ট নিলে তাহলে আর সকালের আগে পৌঁছানো হবে না। ওই দিকে সবাই অনেক চিন্তা করছে। এখন এত ঢং না দেখিয়ে প্লিজ চলুন তো। কি আমি ঢং দেখাচ্ছি তাই না? দেখ পা ফুলে লাল হয়ে গিয়েছে, আর একটুও হাঁটতে পারছি না, অনেক ব্যথা। প্লিজ আর পারবো না। এইখানে বসে থাকেন, একটু পর যখন শিয়াল এসে কামড়াবে না তখন বুঝতে পারবেন মজা কাকে বলে। গ্রাম ঘুরে দেখার স্বাদ হাড়ে হাড়ে টের পাবেন। কথাটা বলেই স্বাধীন আবার হাঁটা শুরু করে। নেহা উঠে দাঁড়াতে গিয়ে আবার পড়ে যায়, কান্না করে দেয়। এভাবে দাঁড়িয়ে না থেকে আমাকে কোলে করে তো সামনে এগোতে পারিস। আমি আপনাকে কোলে নিতে যাব কেন? আবার রেগে আমাকে মারবেন না তো? নেহা মুখ গোমরা করে মাথা দিয়ে না ইশারা করে। স্বাধীন নেহাকে কাঁধে তুলে নেয়। নেহা পড়ে যেতে নিলে স্বাধীনের ঘাড় দুহাত দিয়ে ধরে ফেলে। স্বাধীন ওইভাবে নিয়ে হাঁটতে লাগে। অনেকটা পথ অতিক্রম করে আসলে নেহার ভালো লাগে না, তাই স্বাধীনকে প্রশ্ন করে, তুই না বললি তোর শরীরে কোনো শক্তি নেই? তাহলে আমাকে কোলে করে নিয়ে যাচ্ছিস, কিছুই বলছিস না? নাকি মেয়ে দেখে কোলে তুলে নিতেই শরীরের সব শক্তি চলে এসেছে? তাহলে কি এখন নামিয়ে দেব আপনাকে? আরে না 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 না, তা নাই, এমনিতেই বললাম আর কি। দেখেন আপা মনি, এখন তো আপনি চেয়ারম্যান সাহেবের গেস্ট, তো আপনার যদি কিছু হয় চেয়ারম্যান সাহেবের নাম নষ্ট হবে, তাই যেভাবেই হোক আপনাকে আপনার গন্তব্যস্থলে যেভাবেই হোক আমাকে নিয়ে যেতে হবে। বাহ, ভালোই তো। এইটুকু ছেলে হয়ে দায়িত্ব এত ভালোভাবে বুঝে। আই লাইক ইউ। নেহার কথা শুনে স্বাধীন মুচকে হাসি দেয়। নেহা স্বাধীনের হাসির দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। এইভাবে আরও অনেকটা পথ অতিক্রম করে আসে। নেহার ভালো না লাগায় আবার স্বাধীনকে প্রশ্ন করে, আচ্ছা একটা কথা, ওইখানে তো আরো অনেকেই ছিল, শালার গরুটা ওদের পেছনে না ঘুরে আমার পেছনে কেন করছিল? আপা মনি, গরু লাল রং দেখে অনেক রেগে যায়, আর আপনার গায়ে তো লাল রঙের কাপড়, তাই রেগে আপনার উপরে আক্রমণ করতে চেয়েছিল। এইভাবে স্বাধীন নেহাকে কোলে করে নিয়ে আসতে লাগে। মাঝে মাঝে নেহার কথা শুনে স্বাধীনের রাগ হলো হাসি মুখে তার উত্তর দেয়। দেখতে দেখতে স্বাধীন চেয়ারম্যান বাড়ির সামনে চলে আসে। নেহাকে নামিয়ে দিতেই নেহা অবাক হয়ে স্বাধীনের মুখের দিকে তাকিয়ে থাকে। এভাবে তাকিয়ে আছেন কেন? নামিয়ে দিলে আমি কি আর সাথে ওই যে আলো দেখছেন ওইটাই চেয়ারম্যান সাহেবের বাড়ি, আর আপনাকে কোলে করে নিয়ে গিয়ে দেখলে সবাই উল্টাপাল্টা কথা বলবে, তাই নামিয়ে দিলাম। আর কোনো কথা না বলে স্বাধীন নেহার আগে আগে হাঁটতে লাগে। চেয়ারম্যান বাড়ির ভিতরে ঢুকতেই দেখে নেহার বান্ধবীরা স্বাধীনকে দেখে চেয়ারম্যান রেগে উঠে এসে স্বাধীনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। পিছনে ঘুরতেই দেখে স্বাধীনকে ছেড়ে নেহার কাছে গিয়ে বলে,
মা তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? আর এই কুত্তার বাচ্চা, তুই নেহা মামুনিকে নিয়ে কোথায় গিয়েছিলে? ফিরতে এত রাত হলো কেন? আর নেহা মামুনি, তোমার পায়ে কি হয়েছে? এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন? আঙ্কেল উত্তেজিত হবেন না, আমার তেমন কিছুই হয়নি। পাটা একটু মচকে গেছে মনে হয়। যখন আমাদের গরু করে তখন দৌড়াতে লাগে। স্বাধীন আমার সাথে দৌড়াতে লাগে, অনেকটা দূরে চলে যায়। হঠাৎ গাছের সাথে স্বাধীনের মাথা লেগে অজ্ঞান হয়ে যায়। গরু দেখে দৌড়ে সেইখান থেকে পালিয়ে যায়। আশেপাশে কোনো মানুষ খুঁজেও পায়নি যে সাহায্য নেব। আর জ্ঞান ফিরে আসে রাতে। তখনই বাড়ির উদ্দেশ্যে রওনা হই। ও আচ্ছা, তাই বল। আর আমরা তোমাকে নিয়ে কত টেনশন করছি। পিছন ফিরে স্বাধীনকে কিছু বলতে যাবে, দেখে স্বাধীন মাটিতে লুটিয়ে পড়েছে। চেয়ারম্যান দৌড়ে আসে, সাথে নেহা ও ওর বান্ধবীরা। তখন আর এক বান্ধবী গিয়ে পানি নিয়ে এসে স্বাধীনের মুখে সিটা দিতে লাগে। তারপর স্বাধীনের জ্ঞান ফিরে আসে না। পরের দিন সকালবেলা স্বাধীনের জ্ঞান ফিরে আসে। সূর্যের আলো লাগাই চোখ মিটমিট করে তাকিয়ে দেখে তার রুমে শুয়ে আছে। তখন কালকের কথা মনে পড়ে যায়। উঠতে গেলে মাথার পুরো শরীর অনেক ব্যথা অনুভব হয়। তারপরও জোর করে উঠে গোসল করে ফ্রেশ হয়ে পোশাক পরিধান করে দিয়ে চলে যায় রান্না করতে। রান্নাবান্না শেষ করে টেবিলে গুছিয়ে দিতে লাগে। তখনই নেহা উঠে পানির জন্য নিচে আসলে স্বাধীনকে কাজ করতে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। নেহাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে স্বাধীন বলে, ম্যাম কিছু লাগবে? এভাবে তাকিয়ে আছেন যে? না তেমন কিছুই না, মানে পানি লাগতো, পেয়ে গিয়েছে, তুই কাজ কর। কথাটা বলে নেহা চলে যায়। স্বাধীন আবার কাজ করতে লাগে। খোঁড়াতে খোঁড়াতে সিঁড়িতে উপরে উঠতে গেলে সে হঠাৎ পড়ে যেতে নেয়। অমনি স্বাধীন গিয়ে ধরে ফেলে। নেহা পায়ে আরও বেশি ব্যথা পেয়ে আহ বলে চিৎকার দেয়। নিমিষে সেই পুরো বাড়ির কাজের লোকেরা সেইখানে চলে আসে। স্বাধীনকে আর নেহাকে এমন অবস্থায় দেখে সবাই অবাক হয়ে যায়। স্বাধীন নেহাকে দাঁড় করিয়ে সবাইকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে বলে, অবাক হবার কিছুই নেই। নেহা আপা মনি পড়ে যেতে নিয়েছিল, তাই ধরে ফেলেছি। স্বাধীন ঠিক বলছে। তারপর সেখান থেকে চলে যায়। নেহা খোঁড়াতে খোঁড়াতে রুমে গিয়ে শুয়ে পড়ে। স্বাধীন কাজ শেষ করে রুমে গিয়ে রেস্ট নিতে লাগে। বর্তমান আপু, তারপর কি হয়েছে? থেমে গেলি যে? নেহা বলতে লাগে, তারপর আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। পা ব্যথা থাকে, পা ব্যথা থেকে জ্বর আসে অনেক। স্বাধীন আমার সেবা যত্ন করে ধীরে ধীরে আর ওর মায়ায় পড়তে লাগে। কিন্তু কি আর করার, সুস্থ হলে সবাই শহরে আসতে মরিয়া হয়ে পড়ে, তাই ওদের সাথে চলতে আসতে হয়। আমি যে ওদের ভালোবেসেছি সে কথাটা বলতেও পারিনি। আর এত বছর পর ওকে কিনা দেখলাম আমার অফিসে কাজের জন্য এসেছে। তার মানে হলো এটাই, আমাদের জুনিয়র দুলাভাই যার কথা তুই আমাকে একবার বলেছিলি আপু। এই সে, বাট এখন কি করব কিছুই বুঝতে পারছি না। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। বাবাকে তো বলেছিস বিয়ের জন্য রাজি, 3 মাস পর তোর বিয়ে ফাইনাল করেছে। এটা বাবা কি এখন বললে উল্টো আরও অনেক রেগে যাবে। এর থেকে আমার কাছে মাস্টার প্ল্যান আছে, এদিকে আয়, তোর কানে কানে বলছি। তারপর নেহার ছোট বোন নেহাকে পরামর্শ দেয়। নেহা শুনে বোনের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। একবার তো হয়েছে। মানে কখন কিভাবে? আর তুই তো বললি আর দুলাভাইয়ের সাথে দেখা হয়নি, অফিসেই ফার্স্ট। হ্যাঁ ওখানেই। হাই আল্লাহ, কি করেছিস তুই তা? যাই হোক, আর একবার ট্রাই করিস, এতে রেজাল্ট 100% পজিটিভ আসবে। কথাটা বলে ছোট বোন হাসতে লাগে। নেহা লজ্জা পেয়ে রুম থেকে বের হয়ে তার রুমে চলে যায়। দেখতে দেখতে রাত হয়ে যায়। নেহা, নেহার মা, বোন সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল। বাবা তুমি তো অনেক ভালো রান্না করো, ভেবেছিলাম ছেলে মানুষ আর কতই মজা করে রান্না করবে, তুমি যেন মেয়ে মানুষ কেউ হার মানিয়ে দিয়েছ। হ্যাঁ বাবা, অনেক মজা হয়েছে রান্নাটা, ধন্যবাদ দুলাভাই। নেহার ছোট বোনের কথা শুনে খাবার টেবিলের সবাই তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। সবাইকে তাকিয়ে থাকতে দেখে নেহার ছোট বোন বলতে লাগে, মানে বাবা, আপুর বিয়ে নিয়ে একটু বেশি এক্সাইটমেন্ট তো, তাই আর কি। সবসময় দুলাভাই আর নেহা আপুর কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, তাই মুখ ফসকে বের হয়ে গেছে। নেহার মা আর বাবা মুচকি হাসি দিয়ে আবার খাবার খেতে লাগে। নেহার রাগীভাবে তাকিয়ে থাকে। নেহার ছোট বোন স্বাধীনের দিকে তাকাতে দেখে ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখতে দেখতে খাবার
খাওয়া শেষ করে সবাই বসার রুমে বসে টিভি দেখছিল। স্বাধীন খাবারের প্লেট গোছাতে লাগে, তখন নেহা বলে ওঠে, টেবিল গোছানোর হলে আমার রুমটা পরিষ্কার করে দিয়ে এসো তো। ঠিক আছে ম্যাম। তারপর স্বাধীন টেবিল গোছানো হলে নেহার রুমে চলে যায়। নেহা স্বাধীনকে তার রুমে যেতে দেখে সবাইকে বিদায় জানিয়ে রুমে আসে। দেখে স্বাধীন রুম গোছাচ্ছে। নেহা রুমে ঢুকে দরজা লক করে স্বাধীন শব্দ পেয়ে পেছনে ঘুরে তাকায়। নেহাকে দরজা আটকাতে দেখে বলে, ম্যাম, দরজা আটকাচ্ছেন কেন? দেখেন আঙ্কেল আন্টি, কেউ এসে দরজা আটকানো দেখে আবার উল্টাপাল্টা কিছু ভাবতে পারে। আরে না, মা বাবা কেউ আসবে না, তা নিয়ে তোকে কোনো চিন্তাই করতে হবে না। এখন আয় আমার কাছে। মানে দেখেন ম্যাম, অনেক কষ্টে কাজটা জোগাড় করেছি, প্লিজ এটা ছেড়ে দিতে আমাকে বাধ্য করেন না। দেখেন। স্বাধীনকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে নেহা এসে স্বাধীনকে জড়িয়ে ধরে। স্বাধীন তাল সামলাতে না পেরে খাটের উপরে পড়ে যায়। নেহা অনবরত স্বাধীনকে কিস করে চলেছে। স্বাধীন মূর্তির মতো হয়ে শুয়ে থাকে। নেহার দেখে রাগ হতে লাগে। স্বাধীনকে ছেড়ে দিয়ে বলে, দেখ, আমি তোর স্ত্রী, আমার অধিকার আছে, আর আমার অধিকার আমাকে তুই বুঝিয়ে দে, না হলে কিন্তু আমি বাবাকে আমাদের বিষয়ে সব বলবো, তখন দেখবি তোকে কি করি। ম্যাম প্লিজ এমন কিছু করবেন না, আপনি যা চাচ্ছেন তা কখনোই পারবো না। আমি দেখেছি আপনার বিয়ের কথা আছে, আরও ফাইনাল করেছেন আঙ্কেল, আর আমাদের যে মিথ্যা সম্পর্ক ওইটা কোনো বিষয় না। আমি আর আপনি জানি, তাছাড়া কেউ জানে না, সো এটা ভুলে যান। আর যদি তেমন সমস্যা হয় তাহলে ডিভোর্স দিয়ে দিয়েন আমাকে, তাহলেই তো হলো। স্বাধীনের কথা শুনে নেহার অনেক রাগ হতে লাগে। আবারও কিস করতে লাগে। অন্য হাত দিয়ে স্বাধীনের শার্টের বোতাম খুলতে লাগে, হাত দিয়ে স্লাইড করতে লাগে। স্বাধীন উত্তেজিত হয়ে নেহাকে সরিয়ে দিতে নিলে নেহা আরও শক্ত করে জড়িয়ে ধরে। স্বাধীন নিজেকে আর সামলাতে না পেরে দেখে আদর করতে লাগে। সেইভাবে অনেক রাত হয়ে যায়। নেহা স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকে। হঠাৎ স্বাধীনের ফিরে আসতে উঠে দাঁড়িয়ে পোশাক পরিধান করে নিতে লাগে আর নেহাকে বলতে লাগে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হয়। নেহা ভয় পেয়ে যায়, দ্রুত উঠে পোশাক পরিধান করে নেয়। স্বাধীন ছোট ছোট দৃষ্টিতে তাকায়। দেখ, যাই হোক কোনো কথা বলবি না, চুপচাপ হয়ে থাকবি আর আমার সাথে মাথা নাড়াবি। স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ ইশারা করে। তারপর নেহা গিয়ে দরজা খুলে দিতেই তড়িঘড়ি করে নেহার বাবা মা আর বোন ভিতরে প্রবেশ করে। স্বাধীনকে রুমের ভিতরে দেখে নেহার বাবা রেগে স্বাধীনের কলার ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে লাগে। তখন নেহা গিয়ে তার বাবার কাছ থেকে স্বাধীনকে ছাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরে। নেহার বাবা মা দুজনই অবাক হয়ে যায়। নেহা, তুই সামান্য একটা ছোট লোকের বাচ্চাকে এভাবে জড়িয়ে ধরে আসিস কেন? আজ বাদে কাল তোর বিয়ে। দেখ যা হয়েছে আমাদের মধ্যেই, ওকে বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেই। বাবা, কাকে বের করে দিবে তুমি? হ্যাঁ, আমার স্বামীকে, যেখানে আমার স্বামীর কোনো ঠাঁই নেই সেখানে আমারও নেই, আমিও বের হয়ে যাব। মানে? তখনই পাশ থেকে নেহার ছোট বোন নেহার বাবার হাত ধরে সোফায় নিয়ে গিয়ে বসিয়ে বুঝিয়ে বলতে লাগে। তাতে নেহার বাবার আর মা বুঝতে পেরে বলতে লাগে, তুই যদি আমাকে সত্যি আগে বলতি তাহলে কি মেনে নিতাম না? এসব করার কারণ কি ছিল কি? তাই যাই হোক, এখন এত মানুষকে ইনভাইট করেছি, তাদের কি হবে? বাবা, তুমি তো সবাইকে ইনভাইট করেছো, বাট বলনি যে তোমার কোনো মেয়ের বিয়ে, তাই না? না, তা বলিনি, কারোর রাত দিয়েছি কালকেই চলে আসবে। তাহলে তো হয়েই গেল। স্নেহা আসে না, তুমি ওকে বিয়ে দিয়ে দাও তোমার বন্ধুর সঙ্গে। কথা বলো এই বিষয় নিয়ে। আচ্ছা, তাহলে তাই করি। আর আমার বন্ধু কখনো আমার কথা ফেলবে না, রাজি হবে? আর নেহার মা আসো, আর স্নেহা তুই আয়। আর সরি বাবা, কিছু মনে করো না, রাত হয়ে গিয়েছে, কাল সকালে কথা বলবো। নেহার বাবা মা রুম থেকে বের হয়ে যায়। নেহার ছোট বোন বের হতে গিয়েও মাথা বের করে বলতে লাগে, ধন্যবাদ আপু আর দুলা ভাই, এখন আর কোনো চিন্তা নেই, এনজয়। কথাটা বলে স্নেহা দৌড়ে সেখান থেকে চলে যায়। নেহাকে দরজা লাগিয়ে দেয়। স্বাধীন এখনো মূর্তির মতো সেখানে দাঁড়িয়ে আছে। নেহা এসে স্বাধীনের পাশে দাঁড়িয়ে হাত ধরে বলতে লাগে, কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছো যে? না মানে, আমার যেন সব কিছু স্বপ্ন মনে হচ্ছে, এত সহজেই মেনে নেবে কখনো ভাবতেও পারিনি। ছোট থেকেই মা আর বাবা আমাদের দুই বোনের পছন্দকে প্রায়োরিটি দিয়ে এসেছে। যখন ইচ্ছে তখন
তাই করেছি, কখনো কিছু বলিনি। আর জানি এটাও মেনে নেবে। আর কোনো চিন্তা করতে হবে না, এখন নো চিন্তা। আর দিবি আমাকে ডিভোর্স? বল বল। না, এখন আর দিতে যাব কেন? সব তো ঠিক হয়ে গেল। এখন শুধু কি হলো, থেমে গেলে কেন? নেহার কথা শুনে বাঁকা হাসি দিয়ে স্বাধীন নেহার দিকে এগিয়ে আসতে লাগে। নেহাকে কোলে তুলে নিয়ে খাটের উপর ফেলে দিয়ে নেহার উপরে স্বাধীন উঠে পড়ে। নেহার দুহাত হাতের মুষ্টিবদ্ধ করে কিস করতে লাগে। বাকিটা ইতিহাস।